নমস্কার, আমি আপনাদের প্রবীর বিশ্বাস। শুরু করছি এনকে ডিজিটালের রণক্ষেত্র, ভোটের রণক্ষেত্র অনুষ্ঠান। শুরুতেই সবাইকে শুভ বাংলা নববর্ষের শুভেচ্ছা জানাই এবং তার সাথে ধিক্কার জানাই নির্বাচন কমিশনকে যে তারা এবারে নববর্ষের শোভাযাত্রা বার করতে দিচ্ছে না। নববর্ষের শোভাযাত্রার সাথে রাজনৈতিক কি রং আছে আমরা জানি না। যেখানে নববর্ষের শোভাযাত্রায় পাড়ায় পাড়ায় ছোট ছোট বাচ্চারা, মহিলারা তারা লাল পাড়ের শাড়ি পরে শাঁখ বাজাতে বাজাতে নতুন বর্ষকে আহ্বান করেন, বরণ করেন। সেই নববর্ষের শোভাযাত্রা সম্পূর্ণভাবে বন্ধ করেছে নির্বাচন কমিশন। এটার পেছনে কি রাজনৈতিক অভিসন্ধি জানি না, কারণ বিজেপি তো বাংলা বিরোধী দল, তারা নববর্ষ পালন করে না। কিন্তু বাংলার অন্যান্য রাজনৈতিক দলগুলো, কংগ্রেস বলুন, তৃণমূল বলুন, বামপন্থীরা বলুন, তারা নববর্ষকে স্বাগত জানান এবং এই স্বাগত জানানোর প্রথাটা আজকের নয়, দীর্ঘদিন ধরে এই প্রথা চলে আসছে। সেই প্রথাকে বন্ধ করে দিল নির্বাচন কমিশন, ধিক্কার জানায়। দেখুন, চতুর্থবারের জন্য তৃণমূল কংগ্রেস আবার ক্ষমতায় ফিরছেই, এটা নিয়ে কোনো সন্দেহ কারোর মনে আর অবশিষ্ট নেই। সমস্ত সমীক্ষায় দেখা যাচ্ছে, সমস্ত রাজনৈতিক বিশ্লেষকদের মুখে সেই কথারই প্রতিধ্বনি শোনা যাচ্ছে। এমনকি গদি মিডিয়া বলে পরিচিত টেলিভিশন চ্যানেল এবং কিছু ইউটিউব চ্যানেলও কিছুতেই বলতে পারছে না যে বিজেপি এবার ক্ষমতায় আসছেই। এই তৃণমূল বারবার পশ্চিমবঙ্গে ফিরে আসছে এত দুর্নীতির অভিযোগের পরেও। তাকে শুধু আয়রন লেডি মমতা বন্দ্যোপাধ্যায় কারিশমায়, নাকি অন্য কোনো খেলা আছে? নাকি খেলা মেলা ভাতায় ভরিয়ে রাখার সুফল ঘরে তুলে চলেছে তৃণমূল কংগ্রেস? বারবার বিজেপির অশ্বমেধের ঘোড়া সারা ভারতবর্ষ জয় করে এসে বাংলায় মুখ থুবড়ে পড়ছে, আটকে পড়ছে। কেন? আবার এইসব মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের প্রকল্প, মমতা বন্দ্যোপাধ্যায় একজন স্ট্রিট ফাইটার, এগুলো আছে। তৃতীয় অ্যাঙ্গেলটাও তো আছে। তৃতীয় অ্যাঙ্গেলটাও কিন্তু ভেবে দেখার দরকার। সেটা হলো বিজেপি লাগাতার এই ব্যর্থতার সুযোগ নিচ্ছে না তো তৃণমূল। কারণ বিজেপি যা করছে সবই ব্যাকফায়ার করছে, তার সুযোগ তৃণমূল নিচ্ছে না তো। আজকে ভোটের রণক্ষেত্রে আমরা সেগুলোই খুঁজে দেখার চেষ্টা করব। তৃণমূলের সাফল্যের কেমিস্ট্রিকে পাশাপাশি খুঁজে দেখব বিজেপি বাংলায় কেন ক্ষয়িষ্ণু শক্তিতে রূপান্তরিত হয়েছে। দেখুন, বিগত দিন, গতকাল প্রসূন গুপ্ত তিনি তৃণমূলের ভালোটাও বলেছেন, মন্দটাও বলেছেন, খারাপ দিকটাও তুলে ধরেছেন, ভালো দিকটাও তুলে ধরেছেন এবং তিনি তার নিজস্ব ঢঙে, নিজস্ব ভঙ্গিতে সমালোচনাটাও করেছেন। আমরাও কিন্তু আজকে বিজেপির ভালোটাও তুলে ধরবো, বিজেপির খারাপটাও তুলে ধরবো। তাদের যতটা সমালোচনা করব, তাদের ভালো দিকগুলোকেও আমরা প্রশংসা জানাবো। অনেকেই হয়তো ভাববেন যে আমরা ব্যালেন্স করার চেষ্টা করছি। না, আমরা কোনো ব্যালেন্স করার চেষ্টা করছি না। আমরা নিরপেক্ষভাবে খবরগুলো আপনাদের কাছে বিশ্লেষণ করার চেষ্টা করি, যাতে কখনোই মনে না হয় যে আমরা চটি চাটা নাকি গোবর চাটা। এ নিয়ে যেন কনফিউশন না আসে। দেখুন, 1919 সালে বিজেপি বাংলায় সবচেয়ে বেশি সাফল্য পেয়েছিল। 18টা লোকসভা আসনে জয়লাভ করেছিল তারা। সারা ভারতবর্ষকে তাক লাগিয়ে দিয়েছিল বিজেপি। বাংলায় 18টা আসন, বিধানসভার নিরিখে প্রায় 150-র কাছাকাছি আসনে এগিয়েছিল বিজেপি। ঠিক 2 বছর পরে বাংলায় বিধানসভা নির্বাচন হলো 2021-এ। মিডিয়া জুড়ে রব উঠল 200-র কাছাকাছি পৌঁছে যাচ্ছে বিজেপি, 200 পার করে বিজেপি শাসন ক্ষমতায় আসছেই। ট্রেনে, বাসে, চায়ের থেকে সোশ্যাল মিডিয়ায় একই আলোচনার ঝড় বইতে শুরু করলো। বিজেপি একটি কাল্পনিক মন্ত্রিসভাও গড়ে ফেললো তাদের অফিসে। কিন্তু ফল প্রকাশের পর দেখা গেল বিজেপি 77 আসনেই আটকে গিয়েছে। আর তারপর থেকে শুধু পতনের শব্দ বিজেপিতে। ক্রমাগত বিজেপির ভোট কমেছে প্রতিটি নির্বাচনে। যে যোগদান মেলা করে চার্টার্ড ফ্লাইটে চাপিয়ে তৃণমূলের বড়, মেজো, সেজো, ছোট নেতাদেরকে নিজেদের দিকে টেনে নিয়েছিল বিজেপি, তারা আবার ফিরে গেলেন মমতা ব্যানার্জির ছায়ার তলায় বা মমতা ব্যানার্জির পায়ের তলাতে। পুরসভা, পঞ্চায়েত, উপনির্বাচন সবেতেই হার আর হারের মুখোমুখি হতে হতে অবশেষে লাস্ট লোকসভায় 18 থেকে এক ধাক্কায় কমে 12টা আসনে নেমে গেল বিজেপি। এসব কি শুধু মমতা ব্যানার্জির উন্নয়নের ফল, নাকি বিজেপি আন্তরিক নয় বাংলা জয় করতে? আসুন এবার সেই দিকটাতেও আলোকপাত করার চেষ্টা করি। দেখুন, আমার কিন্তু সামাও মনে হয়েছে যে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব বা বিজেপির রাজ্য নেতাদের বাংলা জয়ের তাগিদটা সেটা শুধু ভোটের মাস দুয়েক আগেই দেখা যায়। ভোট মিটে গেলে অমিত শাহ 15 দিন থাকেন না, 5 মিনিটও থাকেন না। নরেন্দ্র মোদী থেকে শুরু করে শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ, এমনকি ওই পাড়ার নেতা সজল ঘোষ, শঙ্কুদেব পণ্ডা, রুদ্রনীল ঘোষেরা
হতাশাগ্রস্ত হয়ে ঝিমিয়ে পড়েন। ভারতের অন্য কোনো রাজ্যে এটা হয় না। একটা নির্বাচন শেষ হতে না হতেই বিজেপি কিন্তু পরবর্তী নির্বাচনের প্রস্তুতি নিয়ে ফেলে। এই রাজ্যে আবার ঠিক উল্টো। আসলে বিজেপির কার্যকর্তাদের মধ্যে এতটাই প্রত্যাশা জাগিয়ে তোলা হয় যে এই বিজেপি এসে গেল, এইবার বিজেপি এসে গেলই, একের পর এক তারিখ দিয়ে বলে দেওয়া হয় যে অমুক দিন সরকার পড়ে যাচ্ছে, তমুক দিন মমতার সরকার চলে যাচ্ছে, বিজেপি ক্ষমতায় আসতেই চলেছে, এরকম একটা রব তোলা হয়। তারপরে হারের পর যখন হার হয়, এত প্রত্যাশা জাগানোর পর যখন হার হয়, নিচুতলার কর্মীদের মধ্যে চরম হতাশা নেমে আসে, মনোবল চলে যায় তলানিতে। এই হতাশার ঘোর কাটতে না কাটতেই আরো একটা নির্বাচন চলে আসে যোগী আদিত্যনাথ, চলে আসেন অমিত শাহ, নরেন্দ্র মোদীরা। তারা এসে বড় বড় ভাষণ দেন। কলকাতার 5 তারা 7 তারা হোটেলের কামরাগুলো বুক হয়ে যায় 1 মাস ধরে। তাদের ভাষণে আবার আরো একবার নতুন একদল কর্মী উজ্জীবিত হয়ে ওঠেন, আর একদল পুরনো কর্মীর মনে হয় এবারেও বিজেপি জিতবে না, তারা নিষ্ক্রিয় হয়ে যায়। আর এভাবেই একটু একটু করে নিষ্ক্রিয় হতে হতে নিষ্প্রভ হয়ে চলেছে বিজেপি, ক্রমান্বয়ে হয়ে চলেছে কিন্তু ক্রমাগত। আজও খোঁজ নিয়ে দেখুন যে দিল্লি, আহমেদাবাদ, চণ্ডীগড়, জয়পুর, এলাহাবাদ থেকে কলকাতায় আসা ফ্লাইটের টিকিটের মানে কি চড়া দাম চলছে। প্রচুর মানুষ আসছেন ওখান থেকে। খোঁজ নিয়ে দেখুন কলকাতার একটু ভালো হোটেলগুলোর বুকিং পর্যন্ত পাওয়া যাচ্ছে না। এসব পরিযায়ী নেতাদের দিয়ে বাংলা জয়ের স্বপ্ন দেখে বিজেপি কি সাফল্য পাবে? মমতা ব্যানার্জি তো ছেড়েই দিন, অভিষেক ব্যানার্জির কাছাকাছি স্তরের নেতাও বঙ্গ বিজেপিতে এই মুহূর্তে নেই। যে দুজন নেতা ছিলেন দিলীপ ঘোষ এবং শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ ব্যস্ত তার খড়গপুর নিয়ে, আর শুভেন্দু জেরবার নন্দীগ্রাম আর ভবানীপুরে দৌড়দৌড়ি করতে গিয়ে। সারা রাজ্যে বিজেপির একজনও প্যান বেঙ্গল চেহারা নেই। তাছাড়া বিজেপির উপায়ও নেই পরিযায়ী নেতাদের উপরে ভরসা না করে। বঙ্গ বিজেপি নেতাদের উপরে মানে কেন্দ্রীয় বিজেপির যে নেতারা, তারা বিলকুল ভরসা করতে পারছেন না, এবং তার যথাযথ কারণও আছে। আর সেই কারণগুলো এবার একে একে তুলে ধরতে চাই আপনাদের কাছে, তবে ছোট্ট একটা বিরতির পর। জয়গুরু রত্নভান্ডার জ্যোতিষ সীমা, এখানে গোল্ড মেডেলিস্ট জ্যোতিষী বসেন। হাই কোয়ালিটির আসল গ্রহরত্ন সবচেয়ে কম দামে এখানে পাওয়া যায়। স্থান বেলঘড়িয়া, রানী পার্ক, বটতলা, 2 নম্বর রেলগেটের নিকটে। 9681345722 এবং 9007778922। এবার সাধ্যের মধ্যেই হবে মধ্যবিত্তের স্বাদ পূরণ। নতুন বাড়ি, নতুন স্বপ্ন, সুখের নতুন অধ্যায় শুরু হোক এই উৎসবে। অশোকা গ্রুপ, রিডিফাইনিং রিয়েলটি। ফোন করুন 9163502850। Padmalaya Group, where moments are made permanent, one of the most premium and trusted real estate company of Kolkata, carrying legacies since 1982. Quality, honesty, trust. Padmalaya Group. Call 983-00-48333. Welcome to the world of civil business. A Bengali business personality and the most successful business group, Roy Construction Group of companies, now coming Sarib, West Bengal. Mr. Anup Roy, the managing director of the Roy Construction Group company, ready to serve his native land, the mother Bengal. ফিল্ম বিরতির পর আপনারা দেখছেন এনকে ডিজিটালের ভোটের রণক্ষেত্র অনুষ্ঠান। আজ নববর্ষ, সকলকে আরো একবার নববর্ষের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে পর্বের দ্বিতীয় অংশ। দেখুন, বাংলার বিজেপি নেতাদের মধ্যে অদ্ভুত একটা আত্মগর্ববোধ আছে নিজেদের সম্বন্ধে, ওই অনেকটা বামপন্থীদের মতন। তারাই সব জানেন, তারাই সব বোঝেন, বাকিরা সবাই মূর্খ, এইরকম একটা হাবভাব বিজেপির প্রায় সব নেতাদের মধ্যে, পাড়া থেকে শুরু করে রাজ্য পর্যন্ত সব নেতাদের মধ্যে। তারাই সবকিছু জানেন, তারাই সবকিছু বোঝেন, বাকিরা একেবারে নিতান্তই মূর্খ, এটা ভাবেন। দলের সংগঠন গড়ে তোলার চেয়ে নিজেদের অনুগামী বাড়াতে ব্যস্ত প্রায় সব বড় ছোট মেজ সব নেতারাই। সব মিডিয়ায় ভেসে থাকতে যতটা উগ্রত, মানে সমস্ত নেতারা মিডিয়ায় ভেসে থাকতে যতটা উদগ্র, ততটাই কিন্তু মনোযোগহীন সংগঠন গড়বার ক্ষেত্রে। কয়েকটা উদাহরণ দিয়ে ব্যাপারে নিশ্চিতভাবে দেব সেই উদাহরণ। কিন্তু কেন্দ্রের যে সাংগঠনিক শক্তি বৃদ্ধির জন্য যে সদস্য সংখ্যা বাড়ানোর যে নির্দেশ ছিল, এ রাজ্যের নেতারা গোজামিল দিয়ে খুঁজতে খুঁজতে বিয়ে বাড়ি পর্যন্ত পৌঁছে যাচ্ছে। বিয়ে বাড়িতে গিয়ে লোকজনের মোবাইল হাতে চেয়ে মিসড কলে সদস্য জোগাড় করতে নেমে পড়েছেন।
এইভাবে সদস্য পদ হয়? নিজেদের পদ, নিজেদের টিকিট বাঁচাতে ভুল ভাল তথ্য দিয়ে কেন্দ্রীয় নেতৃত্বকে বিপথে চালিত করছে। বিজেপি বাংলায় বিরোধী দল হলেও নেতাদের বৈভব প্রতিপত্তি রাজ্যের যে কোনো মন্ত্রীর চেয়ে ঢের 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 বেশি। দামি গাড়ি, বিলাসবহুল জীবনযাত্রায় একে অপরকে টেক্কা দেওয়ার প্রতিযোগিতা চলে নিয়মিতভাবে। দিল্লির নেতাদের সব চাঙ্গাসি দেখাতে পারলেই টাকার আর অভাব থাকে না। ভুল তথ্য দিয়ে দিল্লির নেতাদের কাছে নম্বর বাড়াতে ব্যস্ত সকলে। যেমন অমিত শাহ এসে যখন ধমক দেন, যখন যেমন এজেন্সি চাইছো তেমন এজেন্সি পেয়ে যাচ্ছ, যত টাকা চাইছো তত টাকাই পেয়ে যাচ্ছ, তাহলে বারবার হেরে যাচ্ছ কেন তোমরা? এখানকার নেতারা অমিত শাহকে বোঝান যে কিভাবে জিতবো স্যার। মমতা ব্যানার্জি 1,20,00,000 বাংলাদেশি মুসলমান আর রোহিঙ্গাদের তো এই রাজ্যে ঢুকিয়ে রেখেছে, আর তারা সকলেই তৃণমূলকে ভোট দেয়। এখানে এদেরকে এখন তাড়াতে না পারলে কিভাবে ভোটে জিতবো স্যার? কোনো হোমওয়ার্ক নেই, কোনো গ্রাউন্ড জিরোর খবরাখবর নেই। একটা কাল্পনিক সংখ্যা বলে অমিত শাহকে বোঝানো হলো যে বাংলায় 1,20,00,000 নাকি বহিরাগত মানুষ বা বাংলাদেশের রোহিঙ্গার মানুষ তারা আছে। অমিত শাহ সেটা বুঝলেন, কারণ নেতারা তা বলেছেন। জ্ঞানেশকে জ্ঞান দিলেন, যে কোনো উপায়ে এইসব ঘুষপেটিয়া তাড়াতে হবে। শুরু হলো কি? এসআইআর। শুরুতেই বঙ্গ বিজেপির নেতারা বলে দিলেন এইবার 1,20,00,000 বাংলাদেশি মুসলমান আর রোহিঙ্গাদের চিহ্নিত করে করে ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হবে। সেই মিশন সম্পূর্ণ করতে আদা জল খেয়ে লেগে পড়ল কমিশন। কিন্তু দেখা গেল কি? দেখা গেল মেরে কেটে 58 লাখের বেশি ফলস ভোটার পাওয়াই গেল না। কিন্তু হুজুরের আদেশ তামিল তো করতেই হবে। তাই লজিক্যাল ডিসক্রিপেন্সিকে আমদানি করে আরো 60 লাখ লোকের নাম ঝুলিয়ে রাখা হলো তালিকায়। অনেক চাপানুতর হলো আদালতে, রাস্তায়, মাটিতে, মানুষের দরবারে, টেলিভিশন চ্যানেলে অনেক চাপানুতর হলো। শেষমেশ দেখা গেল কি 100% বাংলাদেশি মুসলমান আর রোহিঙ্গার নাম বাদ দিতে গিয়ে 63% হিন্দুদেরই নাম বাদ চলে গিয়েছে, যাদের আবার অধিকাংশই বিজেপির ভোটার ছিল। কিন্তু নির্বাচনের বাকি নেই আর দিন 15। এই ড্যামেজ কন্ট্রোল করা আর যাবে না কিছুতেই। যতই আমরা বলি বিজেপি এইসব ড্যামেজগুলো করেছে, তারা যে রিপেয়ার করে আগামী 15 দিনের মধ্যে বিরাট কিছু করবে এমন সম্ভাবনাও নেই, সেই সংগঠনও নেই। বিজেপির আরো একটা ভুল হলো প্রার্থী বাছাই। বলুন তো, বিজেপির একজন প্রার্থী স্বপন দাশগুপ্ত ছাড়া আর উত্তরে শঙ্কর ঘোষ ছাড়া একজন শিক্ষিত, প্রকৃত শিক্ষিত প্রার্থী আছে কিনা? সকলের মুখের ভাষা তো নর্দমার নোংরার মতো, প্রত্যেকে নোংরা কথা বলে। একমাত্র আমি দেখলাম শঙ্কর ঘোষ, তিনি পরিশীলিত ভাষায় কথা বলেন, যদিও তার আক্রমণাত্মক মনোভাব আছে, সেটা থাকুক, সেটা ভালো। কিন্তু আর ওদিকে স্বপন দাশগুপ্ত দক্ষিণ কলকাতায় রাসবিহারীতে, এই দুজন ছাড়া কাকে আপনি বাঙালি সংস্কৃতির সাথে মেলাতে পারবেন? একজন কেউ না। এই যে ময়না কেন্দ্র পূর্ব মেদিনীপুরে, অশোক দিন্দা খুব সামান্য মার্জিনে জিতেছিলেন। তারপর ময়না কেন্দ্রে এমন উৎপাত শুরু করেন যে সেখানকার বিজেপিকে ভোট দেওয়া মানুষরাও কিন্তু বিরক্ত হয়ে উঠেছেন। তারপর ধরুন আসানসোল দক্ষিণ কেন্দ্র, সেখানে প্রার্থী অগ্নিমিত্রা পল গত বিধানসভায় 4,400 কিছু বেশি ভোটে জিতেছিলেন। জিতে আর আসানসোল মুখ হননি, কলকাতার রাজনীতিতে তিনি ব্যস্ত হয়ে গিয়েছেন। আবার ভোট চাইতে গিয়ে আসানসোল দক্ষিণের ভোটাররাই তাকে দূর দূর করে তাড়িয়ে দিচ্ছেন। যখন তিনি আরো একবার ভোট চাইতে যাচ্ছেন, ভোটাররাই তাকে তাড়িয়ে দিচ্ছেন। খুব লজ্জাজনক ব্যাপার। এরকম অনেক প্রার্থীর সাথে হচ্ছে, তারা ভোট চাইতে গেলে মানুষ জিজ্ঞাসা করছে আমার নামটা বাদ গেল কেন, আমার পরিবারের লোকজনের নাম বাদ গেল কেন গ্যাস মিলছে না, মানুষ প্রশ্ন করছে। রুদ্রনীল, প্রিয়াঙ্কা টিবরেওয়াল এরা ভোটে যখনই দাঁড়ান তখনই হারেন, তাদেরকেও টিকিট দিয়ে আবার হারের মুখে ঠেলে দেওয়া হয়েছে। এইরকম অজস্র উদাহরণ আপনি সারা রাজ্য জুড়ে পাবেন, সারা রাজ্য জুড়ে ছড়িয়ে ছিটিয়ে আছে। বহু জায়গাতে প্রার্থী নিয়ে কর্মীদের অসন্তোষ প্রকাশ্যে এসে গিয়েছে, প্রার্থী বদল করতে বাধ্য হয়েছে রাজ্য বিজেপি। গোঁজ প্রার্থীরা দাঁড়িয়ে পড়েছেন একাধিক কেন্দ্রে, ইউটিউবারকে পর্যন্ত প্রার্থী করতে হয়েছে। ভাবুন, ফেক অফিসার পরিচয় দেওয়া লোককে প্রার্থী করতে হচ্ছে বিজেপিকে, ইউটিউবারকে প্রার্থী করতে হচ্ছে বিজেপিকে। একজন প্রার্থী দাঁড়ালেন উত্তরপাড়ায়, তিনি নিজেকে রয়ের অফিসার বললেন, পাকিস্তানে গিয়ে 50 জনকে নাকি এনকাউন্টার করেছেন বললেন। কিন্তু রয়ের নিয়ম অনুযায়ী কেউ যদি রতে চাকরিও করেন, তিনি তার স্ত্রীকেও সেই কথা বলতে পারেন না। পরে দেখা গেল সব ভুয়ো। এইরকম মিথ্যাচার করে বিজেপি পশ্চিমবাংলা জয় করতে পারবে?
এমনকি প্রার্থী করতে হয়েছে জেল খাটা একজন ট্রাক পেডলারকে। লোক খুঁজে পাওয়া যাচ্ছে না। যোগ্য প্রার্থী বাছার আগেই বিজেপি কিন্তু হেরে বসে আছে। তাহলে বিজেপিকে 38% ভোট মানে তারা পায় কিভাবে? ওই বামফ্রন্ট থেকে আসা 22% ভোট পেয়ে বিজেপি 16% থেকে বেড়ে 38% হয়েছে। আবার যে 22% ভোট বামফ্রন্ট থেকে বিজেপিতে গিয়েছে তারা শুধু সমর্থক হয়ে রয়েছেন, কেউই প্রায় প্রকাশ্যে নেমে বিজেপিটা করছেন না। অর্থাৎ সংগঠন বাড়ছে না, ভোট বেড়েছে, সংগঠন বাড়েনি। কারণ যারা বামপন্থী ছিলেন, যারা বিজেপিকে ভোট দিয়েছেন, তারা প্রকাশ্যে বিজেপি করেননি। ওই চুপচাপ পদ্মে ছাপ দিয়ে আগে রামকে এনে পরে বামকে আনার স্বপ্ন দেখেছেন। বিজেপি এসআইআর করে লম্পজম্প করে মতুয়া রাজবংশীদের 11% ভোট খোয়ানোর পাশাপাশি এবারে আর বামপন্থীদের মনে হচ্ছে না যে তারা আদৌ আগে রামকে এনে পরে বামকে আনবে। বাংলায় কিন্তু রাম কখনো আসবে না, এবং রাম না এলে বামেরাও যে আসবে না এটা তারা বুঝে গিয়েছে। এবং গতবার এই বোঝার জন্যই তারা সমস্ত ভোট বিজেপিতে অর্পণ করেছিলেন। বিলম্বিত বোধোদয় থেকেই বাম নেতাদের বলতে হচ্ছে এবারে আর রামের ভোট পদ্মে দেওয়া যাবে না, চুপচাপ লাল ছাপে ফিরে এসো বাছাধনেরা। এবার বিমান বসুদের এই আকুতিতে বাছাধনেরা কতটা সাড়া দেন সেটাই কিন্তু এবারের ভোটে সবচেয়ে আকর্ষণের কেন্দ্রবিন্দু। যদি 2-3% ভোটও যদি রাম থেকে বামে ফিরে যায় আবার, তাহলে কিন্তু আরো বেকায়দায় পড়বে বিজেপি, আর কিছুটা হলেও সম্মান রক্ষা হবে বামেদের। তাই যতই মিডিয়া হাইপ তোলা হোক, যতই জ্যোতিষীরা ভবিষ্যৎবাণীর মাধ্যমে বিজেপিকে জাগিয়ে তোলার চেষ্টা করুন, আর যতই ওই ঢপের ওপিনিয়ন পোলের ছড়াছড়ি হোক, শেষ হাসিটা কিন্তু হাসতে চলেছে আপনাদের নিজস্ব চ্যানেল এনকে ডিজিটাল। হ্যাঁ, আমাদের আবার যে সমীক্ষা হচ্ছে সেই সমীক্ষায় কিন্তু সবচেয়ে কাছাকাছি থাকবে ফলাফলে। বিজেপি 60-এর গন্ডি এবার পার হতে পারবে না। আমরা গতবার যেমন বলেছিলাম বিজেপি 80 পার হতে পারবে না, এবারও বলছি বিজেপি 60-এর গন্ডি পার হতে পারবে না কোনো অঙ্কে, কোনোভাবেই বিজেপি 60 পার হতে পারছে না। এই কথা বলে আজকের অনুষ্ঠান শেষ করছি। দেখা হবে আজ রাত 8টায় সম্ভবত। কেন বলছি সম্ভবত? কারণ আজ নববর্ষ, অনেকেই হয়তো আজ অফিসে আসবেন না, অনেকেই নববর্ষ পালন করবেন। যদি সবাই অফিসে আসে আমরা নিশ্চয়ই রাতের অনুষ্ঠানটাও করব। এবং আগামীকাল প্রসূনগুপ্ত আসছেন সকালে, ডাক্তার অরিন্দম বিশ্বাস তিনি আসছেন রাতে। এবং বিরাট একটা কর্মযজ্ঞ চলছে আমাদের, সেই কর্মযজ্ঞেরই হদিশ দেবেন এই প্রসূনগুপ্ত এবং অরিন্দম বিশ্বাস। সকলে ভালো থাকবেন। আবার সবাইকে নববর্ষের শুভেচ্ছা, প্রীতি, ভালোবাসা জানিয়ে শেষ করছি আজকের ভোটের রণক্ষেত্র। নমস্কার।